বিজয়ের আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৭। চৌধুরী নিকেতনের ডাইনিং হলটায় জানালার ফাঁক দিয়ে সকালের আলো নরমভাবে ঢুকে পড়ছে। সাদা পর্দার ওপর আলো পড়ে হালকা সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। টেবিল সাজানো, গরম গরম টোস্ট, ডিম, মাখন, একপাশে তাজা ফল, আর কাচের জগে বিভিন্ন রকমের জুস, হালকা পারফিউম আর সদ্য বানানো কফির গন্ধ মিলেমিশে এক ধরনের শান্ত আর আরামদায়ক পরিবেশ তৈরি করেছে। টেবিলে তখন শুধু দুজন বসা, জাভিয়ান আর জাভিয়ানের দাদি সুফিয়া চৌধুরী। জাভিয়ান আধা গম্ভীর মুখে কফির কাপ হাতে নিয়ে খবরের কাগজে চোখ বুলাচ্ছিল। সুফিয়ার দাদি ব্যস্ত ছিলেন নাতির জন্য পছন্দ করে প্লেটে খাবার তুলে দিতে। হঠাৎ দরজার দিক থেকে পায়ের শব্দ হলো। ঘুরে তাকাতেই সুফিয়া দাদি থেমে গেলেন, আর জাভিয়ান সরাসরি তাকিয়ে রইল। তানবি একেবারে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে এসেছে। গায়ে জর্জেটের হালকা পাথরের শাড়ি, ইউটিউব দেখে কোনো মতে পড়েছে। লম্বা চুল ভিজে ভিজে হাঁটুর কাছে ঝুলছে। নাকে ছোট ডায়মন্ডের নথ আর গলায় হালকা ডায়মন্ডের নেকলেস। সব মিলিয়ে যেন একেবারে নতুন বউয়ের মতো সেজেছে। জাভিয়ান মুহূর্তের জন্য থমকে গেল। তার ঠোঁটের কোণে কফির কাপ, চোখ বড় বড় করে তাকিয়ে কিছুটা বিরক্তি কিছুটা বিস্ময় মিশে গিয়ে সে বলে উঠল, তুমি কি কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? এরকম শাড়ি আর গহনা পরেছ যে? সুফিয়া চৌধুরী হেসে বললেন, আহা দাদু ভাই, আমি বলছি ওকে এসব করতে। তুই বিয়ে করেছিস, আজকে আত্মীয় স্বজনরা আসছে রাতে, তারা নতুন বউকে দেখবে। জাভিয়ান একটু বিরক্তির সুরে বলল, কিন্তু গ্র্যান্ডমা, আমাকে জিজ্ঞেস না করে সবাইকে ইনভাইট কেন করেছো? আমাকে জানানো দরকার ছিল নাকি? তুমি জানো না আমি আমার পরিবারের কাউকে দু চোখে সহ্য করতে পারি না, এক একটা যেন কালসাপ। সুফিয়া শান্ত স্বরে উত্তর দিলেন, আহা দাদু ভাই, এভাবে কেন বলছো? আত্মীয় স্বজন তো এক ধরনের আনন্দ। তাছাড়া কয়েকদিনের মধ্যেই তোমরা মেক্সিকো চলে যাবে, তখন আবার কবে না কবে ফিরবে। চারজনকে তো দেখাতে হবে নতুন বউকে, তাই তাড়াহুড়ো করে আজকেই সবাইকে দেখাবো। জাভিয়ান চুপচাপ একবার তানবীর দিকে তাকালো। টেবিলে ছড়ানো খাবারের মধ্যে সকালটা যেন নতুন আবিষ্কারের মতো উদ্দীপনায় ভরে উঠেছিল। ব্রেকফাস্ট টেবিলে একেবারে চুপচাপ খাচ্ছিল সবাই। হঠাৎই সুফিয়া চৌধুরী চোখ সরু করে জাভিয়ানের দিকে তাকালেন। দাদু ভাই, কাল তো খুব তাড়া দিচ্ছিলে, বাবার সামনেই বললে বাসর করতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তারপর কি হলো? বাসর তো করলে না। রাতে ঝগড়া বেঁধেছিল নাকি তোমাদের? চামচ নামিয়ে জাভিয়ান হালকা হাসলো, তারপর বলল, গ্র্যান্ডমা, তোমাকে কে বলল আমরা বাসর করিনি? নাকি তুমি আমাদের রুমে সিসি ক্যামেরা লাগিয়েছ? দাদি ঠোঁট টিপে হেসে বললেন, আরে দাদু ভাই, তোমার দাদির চুল এমনি এমনি পেকে যায়নি। তোমার দাদা কত রোমান্টিক ছিল তুমি জানো না। আর তার নাতিন হয়ে তুমি আনরোমান্টিক হবে নাকি? আমার চোখটাই তো আসল সিসি ক্যামেরা। নাত বইয়ের শরীরে বাসরের কোনো ছাপই দেখছি না। এ কথা শুনে টেবিলে হালকা কেঁপে উঠল জাভিয়ানের কাশের কারণে। জাভিয়ান একটু গম্ভীর ভাব ধরে নিয়ে বলল, গ্র্যান্ডমা, আসলে ও কাল খুব ভয় পাচ্ছিল, প্রথমবার তো তাই। তানবীর গাল টকটকে লাল হয়ে গেল। মনে হচ্ছিল খাওয়া ফেলে উঠে এখনই মাটি ফাঁক করে মাটির নিচে গিয়ে লুকিয়ে পড়তে। ভেতরে ভেতরে বিড়বিড় করে ভাবল, হাই আল্লাহ, এই লোকটা কী সব আজাইরা কথা পরিবারের সামনে বলে, একেবারেই নির্লজ্জ। তবে মুখে কিছু বলে না সে, কেবল চামচ নাড়তে লাগলো। কিন্তু ভেতরে ভেতরে দাঁত কামড়ে আরো ভাবলো, জীবনে কোনোভাবে যদি জানতাম এরকম নির্লজ্জ একটা লোকের সাথে আমার বিয়ে হবে, আমি সোজা হিমালয়ে পালিয়ে যেতাম। এটাকে বিয়ে করার চেয়ে বরফে বসে তিব্বতী সন্ন্যাসিনী হয়ে থাকলেও বেশি ভালো ছিল। হঠাৎ জাভিয়ানের মা কার্গো চৌধুরী তানবীর দিকে একবার তাকিয়ে নিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, জাভি, বলছিলাম আজ রাতে তো অনেক মেহমান আসবে, তাছাড়া তোমার মামা মামি আসছে ইন্ডিয়া থেকে, তুমি কি যাবে তাদের রিসিভ করতে এয়ারপোর্টে? জাভিয়ান চামচ নামিয়ে গ্লাসটা হাতে তুলে নিয়ে ধীরে ধীরে এক চুমুক জুস খেলো। তারপর গম্ভীর গলায় বলল, আমার সময় নেই। এই বলেই হঠাৎ করেই চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, আর একটু পেছনে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল। টেবিলে হঠাৎ এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। তখনই তার মা কার্গো চৌধুরী বিরক্তির সঙ্গে বলে উঠলেন, এই ছেলে কারো কথা শোনে না, একটা কথা যদি অন্তত শুনতো। দাদি সুফিয়া তখন ধীরে ধীরে চা খেয়ে রেখে মুচকি হেসে বললেন, শুনবে কি করে, তোমরাই তো ওকে এমন বানিয়ে ফেলেছো। তার কথায় টেবিলে চাপা গুঞ্জন বয়ে গেল। সবাই চুপসে গেলেও দাদির চোখে মুখে এক ধরনের ঠান্ডা নিশ্চয়তা, যেন উনি জানেন এই ছেলেকে অন্য কারো নিয়মে বাধা যায় না। তানবি টেবিলে বসেই মুখ নিচু করে খেতে লাগলো।
তবে ভেতরে ভেতরে ওর মনে হচ্ছিল এই বদমাইশটাকে সবাই ভয় পায়। আসলে ওর লাগাম ছাড়া কথাবার্তা, চোখের সেই ঠান্ডা দৃষ্টি আর গম্ভীর ভঙ্গিমার জন্যই হয়তো কেউ কিছু বলতে সাহস পায় না। সবাই একরকম চুপ মেনে নেয়, যেন জাভিয়ান চৌধুরীর কথাই এই বাড়ির শেষ কথা। তানভি চুপচাপ টেবিলে বসে খেতে খেতে মনে মনে আবার আজকের সকালের কথা ভাবতে লাগলো। হঠাৎ মাথায় চলে এলো, সে যখন জাভিহানের ল্যাপটপটা পেয়েছিল আসলে পরীক্ষার জন্য নয়, অন্য এক কাজে ব্যবহার করেছিল। সকালে তাড়াহুড়ো করে নিজের আইডি দিয়ে একটা কেস ফাইল করেছিল। সেখানে লিখেছিল রিকার্ডো নামে এক মাফিয়া ডিলার আমার বাবা মা বোন আর ভাইকে আটকে রেখেছে। তাদের আস্তানার ঠিকানা এবং তারা কি কি করে সব তথ্য দিয়েছে তানভীর। তানভীর ভেতরে তখনই আশা জেগে উঠল, হয়তো পুলিশ এখনই সেখানে পৌঁছে যাবে। আর যদি আমার পরিবারকে উদ্ধার করতে পারে তাহলে আমিও এই জাভিয়ান এমিলিওর চৌধুরীর কবল থেকে মুক্তি পাব। ওর চোখ দুটো কেমন যেন ঝিলমিল করে উঠল। কিন্তু সে মুহূর্তেই দাদি সুফিয়া চৌধুরীর কণ্ঠে চমকে উঠল। কি হলো নাতবউ, কি ভাবছো এত? তানভি আঁতকে উঠে তড়িঘড়ি করে বলে উঠল, না না দাদি, কিছু না, আসলে ভাবছিলাম ওই বদমা। মুখে হঠাৎ থেমে গেল। নিজের অজান্তেই বদমাইশ বলতে যাচ্ছিল জাভিয়ানকে, তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিল, মানে আমার বরটা দেখি কারো কথাই শোনে না। সুফিয়া দাদি মুচকি হেসে বললেন, চিন্তা করিস না, কারো কথা না শুনলেও তোর কথা শুনবে। তুই দেখিস, তোর দাদাও একদম কারো কথা শুনতো না, কিন্তু আমার জন্য পাগল ছিল। দাদির সেই অদ্ভুত আত্মবিশ্বাস দেখে তানভীর মনে হলো, আমার কথা শুনবে? ওই বদমাইশ তো নিজের মায়ের কথাই শোনে না, আমারটা কি শুনবে? জাভিয়ান নিজের রুমে ঢুকে ল্যাপটপ হাতে নিল, স্ক্রিন অন করতে পাসওয়ার্ড চাইল। প্রথমবার ভুল, দ্বিতীয়বার ভুল, তৃতীয়বারও ভুল। চোখ সরু করে তাকালো স্ক্রিনের দিকে। অদ্ভুত, আমার তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার কথা না তাহলে। মুহূর্তে মাথায় ঢুকে গেল তানভি। ঠিক তখনই দরজা ঠেলে তানভি ঢুকলো। জাভিয়ান চেয়ার ঘুরিয়ে বসে বলল, এই মেয়ে। তানভি কোনো উত্তর দিল না, শান্তভাবে আলমারির দিকে এগিয়ে গেল। জাভিয়ান আবার ডাকলো, এবার একটু জোরে, এই মেয়ে। তানভি এবারও চুপ। জাভিয়ান কপাল কুঁচকে দাঁত চেপে উঠল, এই তানভি, ল্যাপটপের পাসওয়ার্ড কি দিয়েছো? তানভি ঠান্ডা গলায় হেসে উত্তর দিল, ফাক ইয়োর সেলফ। জাভিয়ান থমকে গেল, কি? তানভি এবার সোজা তাকিয়ে বলল, পাসওয়ার্ড হচ্ছে ফাক ইয়োর সেলফ। জাভিয়ান রাগে মুহূর্তে লাল হয়ে গেল, দাঁত চেপে মনে মনে বলল, হারামি মেয়ে কোথাকার। পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে জাভিয়ান স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু রাগে ফুঁসতে ফুঁসতে ঘুরে তাকিয়ে তানভিকে বলল, লিসেন, ভবিষ্যতে এমন কিছু করার চেষ্টা করবে না, আমার কোনো জিনিস হাত দেবে না, আমার কোনো জিনিস পরিবর্তন করবে না আমার অনুমতি ছাড়া, বুঝেছ? তানভি চুপচাপ এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ভ্রু কুঁচকে মিষ্টি গলায় বলল, না, বুঝতে পারিনি, আমি তো ক্লাসের স্যারের পড়াই বুঝি না, তাহলে আপনার কথা কিভাবে বুঝবো? জাভিয়ান থতমত খেয়ে এক সেকেন্ড তানভীর দিকে তাকিয়ে থাকলো। তারপর মনে মনে বলল, এই মেয়েটা একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তানভী ড্রেসিং টেবিলের সামনে বসে শাড়িটা হালকা ঠিক করছিল, আঙুলে লিপস্টিক নিয়ে ঠোঁটে আলতো করে বুলিয়ে দিচ্ছিল। আয়নায় তার প্রতিচ্ছবি যেন নিজেকেই মুগ্ধ করছিল। জাভিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল, কিন্তু হঠাৎ চোখ চলে গেল ড্রেসিং টেবিলের আয়নায়। সেখানে তানভী লিপস্টিক ঠিক করছে। মুহূর্তের জন্য নিজের অজান্তেই সে তাকিয়ে রইল। চোখ যেন আটকে গেল, কিছুক্ষণের জন্য যেন অন্য জগতে হারিয়ে গেল। তানভীর নাকে চিকচিক করছে ছোট ডায়মন্ডের নথ, গলায় হালকা নেকলেস, লালচে ঠোঁটে নিঃশব্দে লিপস্টিক বুলিয়ে দিচ্ছে। আয়নায় তার প্রতিফলনটা যেন আরও মায়াবী হয়ে উঠেছিল, একটু গম্ভীর, একটু লাজুক, আর কোথাও যেন গভীর এক রহস্য লুকানো। জাভিয়ান ল্যাপটপে চোখ রাখলেও মন যেন আটকে গেল সেই আয়নার প্রতিফলনে। তার মনে হচ্ছিল পুরো ঘরটা থেমে গেছে, শুধু আয়নার সামনে বসে এক মেয়ের ধীরগতির শ্বাসসজ্জা চলছে। চোখ সরাতে পারছিল না, এক অদ্ভুত টান যেন তাকে বেঁধে রেখেছে। হঠাৎই বিরক্ত হয়ে নিজের ভেতরেই বলল, ধুর, কি হচ্ছে আমার, কেন এভাবে তাকিয়ে আছি আমি? এই মেয়েটা আমার কে? শুধু বাবার জেদের জন্য ওকে আমার ঘাড়ে চাপিয়েছি, আর আমি এখানে বসে এভাবে মুগ্ধ হয়ে তাকাচ্ছি। হাস্যকর। সে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো, আঙুলে ঘোরাতে ঘোরাতে বারান্দার দিকে হাঁটতে লাগলো। মনে মনে আবার বলল, এই মেয়েটাকে নিয়ে আমাকে কতদিন থাকতে হবে? বাবা যতদিন বেঁচে আছে ততদিন তো ওকে আমার কাছে রাখতে হবে, না হলে আবার আমাকে তার পছন্দের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি এই মেয়েকে নিয়ে মেক্সিকোতে চলে যাব? কিন্তু ওকে রাজি হবে? ও কি মানিয়ে নিতে পারবে আমার সেই অন্ধকার জগতের সাথে?
ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে জাভিয়ান যেন নিজের ভেতরেই হারিয়ে গেল। সিগারেটের ছাই ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে আবার ভাবল। তারপরেই জাভিয়ান ঠান্ডা হেসে মাথা নাড়ল। রাজি হোক বা না হোক শেষ পর্যন্ত আমার নিয়মেই চলতে হবে। ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ, ভেতর যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের ছায়া তৈরি হলো। মেক্সিকোর এক আভিজাত পেইন্ট হাউস, চারপাশে দামি ঝাড়বাতির আলো, কাচের জানালা ভেদ করে শহরের আলোগুলো যেন রূপালি ধোঁয়ার মতো ভেসে আসছে। সেই ঘরের মধ্যেই সোফায় হেলান দিয়ে বসে আছে ইসাবেলা মোরেলাস, মেলস্ট্রমের মা। ঠান্ডা অথচ তীক্ষ্ণ চোখে তিনি সামনে রাখা ওয়াইনের গ্লাসের দিকে তাকিয়েছিলেন। এদিকে মেলস্ট্রম ঘরে এদিক ওদিক পায়চারি করছে, হাত ঘড়িতে টাইমার সেট করে রেখেছে। 24 ঘন্টার মধ্যে তানভীর খবর আসবে, এখনো বাকি 10 ঘন্টা। তার প্রতিটি পদক্ষেপ যেন অস্থিরতার ভার বহন করছিল। ঠিক তখনই দরজা ঠেলে এক লোক দ্রুত ঢুকে পড়ল। হালকা নত হয়ে বলল, বেলা ম্যাডাম, একটা জরুরি খবর আছে। ইসাবেলা মাথা না ঘুরিয়ে বলল, বলো। লোকটা এক নিঃশ্বাসে বলল, খবর পেয়েছি সাইম চৌধুরীর ছেলে জাভিয়ান এমিলিও চৌধুরী নাকি বিয়ে করেছে। আজ রাতে চৌধুরী নিকেতনে একটা রিসেপশনও আছে। এটা শুনে ইসাবেলা হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চোখ বড় করে বলল, কি বললে? এমিলিও বিয়ে করেছে? কাকে আর কখন? মেইলস্ট্রম থেমে গেল। এক চিলতে ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বলল, মম, তোমার এত কৌতূহল কেন? জাভিয়ান এমিলিও চৌধুরী বিয়ে করেছে, তাতে আমাদের কি? ইসাবেলা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে লোকটাকে ইশারা করল। লোকটা মাথা নিচু করে দ্রুত সরে গেল ঘর থেকে। মেইলস্ট্রম আবার পায়চারি শুরু করতেই ইসাবেলাও সরে গেল। আর পাশের রুমেই লোকটার সামনে ঠান্ডা গলায় বলল, তোমাকে কতবার বলেছি এমিলিওর সম্পর্কে কোনো খবর মেইলস্ট্রমের সামনে বলবে না? লোকটা একটু থেমে কাপা কণ্ঠে বলল, সরি ম্যাডাম, ভুল হয়েছে, আর হবে না। ইসাবেলা সেই রুমের সোফায় বসলো, তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে বলল, এবার বলো কবে বিয়ে করেছে আর কাকে? লোকটা গলা খাকারি দিয়ে উত্তর দিল, বিয়ে করেছে কালকে, তবে শুনেছি মেয়েটি বাংলাদেশি। ইসাবেলা গভীর নিঃশ্বাস ফেলে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, এই ছেলেগুলো বাংলাদেশি মেয়েদের মধ্যে কি দেখলো আমি বুঝি না। সারা জীবন মেক্সিকোতে বড় হয়েছে, এখানে হাজারো মেয়ে আছে সুন্দরী, তাও কেন বাংলাদেশি মেয়েদের জন্য এরা পাগল হয়ে যায়? কক্ষে তখন নিঃশব্দে টানটান উত্তেজনা জমাট বেঁধে রইল। রাত তখন গভীর। শহরের এক অচেনা কোণে মোটা দেয়াল আর সশস্ত্র গার্ডে ঘেরা ভবনের ভেতর আলো জ্বলছে কেবল একটাই কক্ষে। সেই কক্ষের মাঝখানে বসে আছে রিকার্ডো, তার ব্যক্তিগত অফিস। দেয়ালে ঝোলানো দামি অস্ত্র, আলমারিতে বোতল ভর্তি হুইস্কি আর টেবিলে ছড়ানো নানা কাগজপত্র। রিকার্ডো এক হাতে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে, অন্য হাতে কাগজের হিসাব মিলাচ্ছে। চোখ নামিয়ে ঘড়ির কাঁটার দিকে তাকালো সে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে বড়সড় চালান রওনা দেবে সমুদ্রপথে। শিপ ভরা তরুণী মেয়েরা, যাদের নাম নেই, পরিচয় নেই, কেবল পণ্যের মতো বিক্রি হবে। টেবিলের পাশে রাখা তালিকায় একটি নাম লাল কালি দিয়ে টানা ছিল, এলিনা রেহমান, তানভীর বোন। রিকার্ডো এক অদ্ভুত হাসি দিল, গলার ভারী কণ্ঠে ফিসফিস করে বলল, এই মালটা এবার ভালো দামে উঠবে। নতুন, সুন্দর, একদম তরতাজা। ঘরের কোণে বন্দি এলিনা নড়ল। তাকে আস্তানা থেকে এখানে আনা হয়েছে। তার হাত পা বাঁধা, মুখে কাপড় চেপে রাখা। আতঙ্কে চোখ বড় বড় হয়ে তাকিয়ে আছে সে। ভয়ে আর অসহায়তায় বুক কাঁপছে, কিন্তু চারপাশের ভারী দরজা আর পাহারাদারদের দেখে বোঝাই যাচ্ছে এই নরকের বাইরে বের হওয়ার কোনো পথ নেই। রিকার্ডো হুইস্কির গ্লাস তুলে চুমুক দিয়ে হাসল। কেবল কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর সবকিছু সাগরের ঢেউয়ের সঙ্গে মিলিয়ে যাবে। বাইরে ভেসে আসছিল দূরের বন্দরের শব্দ, লোহার কন্টেনার টেনে নেওয়ার খচখচ আওয়াজ। অন্ধকার রাতটা যেন আর একটা রক্তচুক্তির সাক্ষী হতে চলেছে। রাতের আলোয় ঝলমল করছে চৌধুরী নিকেতন। গেট থেকে শুরু করে উঠোন পর্যন্ত লাইটে ঢাকা। চারিদিকে ফুলের সাজ আর ভেতরে বাজছে মৃদু সঙ্গীত। ডাইনিং হলে সাজানো টেবিল, লম্বা কাচের ঝাড়বাতি থেকে ঝরে পড়া আলোর ঝলকানিতে পুরো বাড়িটা যেন নতুন রঙে মোড়ানো। আজকের রিসেপশনটা খুব বড় নয়, শুধু ঘনিষ্ঠ আত্মীয় আর কয়েকজন ব্যবসায়িক পার্টনার। প্রথমে এসে পৌঁছালো জাভিয়ানের মামা মামি, এরপর একে একে জাভিয়ানের বাবার দিকের পরিবার আর জাভিয়ানের বাবার বড় বড় বিজনেস পার্টনাররাও হাজির। সবাইয়ের চোখ ছিল একটাই দিকে, নতুন বউ। তানভি হালকা রঙের কাজ করা শাড়ি পরে নেমেছে, চুল খোলা, তার কপালে ছোট পাথরের টিপ, গলায় হালকা নেকলেস। মুখে একেবারে কৃত্রিম কোনো সাজ নয়, স্বাভাবিক সৌন্দর্যেই যেন আলো ছড়াচ্ছে। একজন আত্মীয় হেসে বললেন, মাশাল্লাহ, এমন বউ তো চৌধুরী পরিবারে এর আগে আসেনি।
বিজনেস পার্টনাররাও তাকিয়ে রইলেন মুগ্ধ হয়ে, কেউ কেউ ফিসফিস করে বলছিল, ছেলেটা সত্যি সুন্দরী মেয়ে বেছে নিয়েছে। জাভিয়ানের বাবা সাইম চৌধুরী একটু অস্বস্তি টের পেলেন যখন হঠাৎ একজন পার্টনার জিজ্ঞেস করে বসলো, বউ তো সত্যি অনেক সুন্দর, তবে ব্যাকগ্রাউন্ডটা কেমন, কোন পরিবারের মেয়ে? ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। সাইম চৌধুরী হালকা হেসে গলা খাকারি দিয়ে বললেন, আসলে আমার ছেলে নিজেই পছন্দ করেছে, দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছে, তাই ব্যাকগ্রাউন্ড নিয়ে বাড়তি কিছু ভাবিনি। লোকজন মাথা নাড়ল, কেউ আর প্রশ্ন বাড়ালো না, কিন্তু তানভীর বুকের ভেতর তখন অন্য এক ঝড় বইছিল। সবার সামনে হাসি ধরে রাখলেও ভেতরে ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, পুলিশ কি পৌঁছেছে রিকার্দোর আস্তানায়? বাবা মা এলিনা আপু আর ফারহান ভাই তারা কি নিরাপদ আছে? রঙিন আলো আর মানুষের কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে তানভি অনুভব করছিল তার আসল যুদ্ধটা এখনো শেষ হয়নি। ফলে তখন গুঞ্জন চলছে, এক আত্মীয় হেসে বলে উঠলেন, এবার তো জাভিয়ার নিশ্চয়ই সায়েম ভাইয়ের ব্যবসা সামলাবে, তাই না? আরেকজন খোঁচা দিয়ে বলল, বাবার এত বড় এম্পায়ার, ছেলের উপর দায়িত্ব তো আসতেই হবে। সাইম চৌধুরী হালকা হাসলেন, গ্লাস নামিয়ে বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, এবার মেক্সিকোতে ফিরে আমি আমার সব কোম্পানির দায়িত্ব আমার ছেলে জাভিয়ানকে বুঝিয়ে দেব। চারিদিকে হাততালি উঠল, তারপর মাইকে ঘোষণা হলো, এবার চৌধুরী পরিবারের উত্তরসূরি জাভিয়ান এমিলিও চৌধুরী কিছু কথা বলবেন। জাভিয়ান ধীর পদক্ষেপে স্টেজে উঠল, হাতে মাইক্রোফোন নিয়ে এক মুহূর্ত সবার দিকে তাকিয়ে থাকলো, ঠোঁটে অদ্ভুত এক হাসি। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। কিছুক্ষণ থেমে আবার বলল, আজ আপনারা এখানে এসে আমার বাবাকে সবাই এক একটা প্রশ্ন করেছেন, আমি শুধু একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমার লাইফ ডিসিশনও আমার, তাই আমার বাবাকে অহেতুক প্রশ্ন করার দরকার নেই। হল নিস্তব্ধ। জাভিয়ান চোখ সরাসরি অতিথিদের দিকে রাখলো, আমি স্পষ্ট করে বলছি, আমি আমার বাবার কোনো কোম্পানির দায়িত্ব নেব না। তবে হ্যাঁ, মেক্সিকো ফিরে আমি নিজের টাকায় নিজের কোম্পানি গড়ে তুলব, নিজের পথে চলব। হল জুড়ে চাপা গুঞ্জন ছড়িয়ে গেল, আত্মীয় স্বজনের চোখে বিস্ময়। ঠিক তখনই জাভিয়ানের মামাতো ভাই চিৎকার করে উঠল, জাভি ভাইয়া তুমি তো অনেক ভালো গান গাও, একটা গান গাও না প্লিজ। জাভিয়ান চোখ কুঁচকে তাকালো, তারপর হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, আমার প্রিয় রিলেটিভদের উদ্দেশ্যে একটা গান তো গাইতেই হয়। জাভিয়ান তখন সবার সামনে গিটার নিয়ে এসে দাঁড়ালো, মাইক ঠিক করে প্রথম কর্ড বাজাতেই হলটা আরও নিস্তব্ধ হয়ে গেল। সে গাইতে শুরু করলো, मैं भी चांगा मेरे पियू भी चांगा, मेरे माँ भी चांगी रिश्तेदार बहन चोद, एक्स भी चांगी मेरे नेक्स्ट भी चांगी मेरे क्राश भी चांगी रिश्तेदार बहन चोद। তারপর জাভিয়ান র্যাপ স্টাইলে বলা শুরু করলো, खैर छोड़ रिश्तेदार बहन चोद, कॉल करके घर पे पूछे लड़का क्या कर रहा, कहता मैं लिख के रैप हूँ रिकॉर्ड कर रहा, हंसते कहता है ऐसा काम कर पिताजी का नाम कर। পুরো গান শেষ হতেই পুরো হল কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে থাকলো। কেউ হাসলো, কেউ ভ্রু কুঁচকে তাকালো, আবার কেউ ফিসফিস করে বলতে লাগলো, এ ছেলে সবসময় এমন ছিল, এখনো পাল্টায়নি, একে দিয়ে বিজনেস হবে। জাভিয়ান গিটারটা কাঁধে ঝুলিয়ে রেখে কোনো দিকে তাকালো না, একবারও কাউকে পাত্তা দিল না, শুধু হালকা হাসি দিয়ে মাইক্রোফোন টেবিলে রেখে স্টেজ থেকে নেমে গেল। তার পদক্ষেপ যেন বিদ্রোহের ঠকঠক শব্দ বাজছিল। সামনের সারিতে বসা সাইম চৌধুরী হালকা কাশলেন, চারিদিকে আত্মীয় স্বজনদের চাপা হাসি, কেউ আবার মাথা নেড়ে ইঙ্গিত করলো, দেখো ছেলের অবস্থা কতটা চরম বেয়াদব। সাইম চৌধুরীর চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি, কপালে ঘাম জমে গেল। তিনি ভদ্রতার মুখোশ ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু ভেতরে ভেতরে লজ্জায় গলতে লাগলেন। মুহূর্তটা যেন তাকে নগ্ন করে দিল আত্মীয়দের সামনে। একজন প্রভাবশালী ব্যবসায়ী, অথচ ছেলের এমন বিদ্রোহী ঘোষণা আর প্রকাশ্য অবাধ্যতা, আর এমন এটা গান। পুরো হল ঘরে চাপা চাপা গুঞ্জন, কোথাও হাসি কোথাও তাচ্ছিল, আবার কারো চোখে অবাক বিস্ময়। সবার দৃষ্টি তখন গিয়ে পড়ল তানভীর দিকে, শাড়ির আঁচল টেনে ঠিক করে নিল সে। ভেতরে ভেতরে বুক কেঁপে উঠছিল, কিন্তু বাইরের চেহারায় যতটা সম্ভব স্থিরতা রাখার চেষ্টা করলো। মনে মনে বলল, এমন নির্লজ্জভাবে কেউ পরিবারের সামনে এমন গান গায়, আর এই লোকটা, এ আমার স্বামী, আল্লাহ জানে সামনে কত বড় ঝড় আসছে। তানভীর ঠোঁট শুকিয়ে গিয়েছিল, তবু সামান্য হাসি ফোটালো মুখে, যেন আত্মীয়দের অস্বস্তি আর প্রশ্নগুলো ঢেকে দিতে চাইছে, কিন্তু তার চোখে এক ধরনের চাপা অশান্তি স্পষ্ট, যেন প্রতিটা মুহূর্তে নিজেকে প্রশ্ন করছে, আমি কি এই লোকের হাত থেকে ছাড়া পাবো, আমার পরিবারের কাছে ফিরতে পারবো? সে নিস্তব্ধ, দ্বিধাগ্রস্ত, অথচ ভদ্রতা মাখানো প্রতিক্রিয়া সবাই টের পেলেও কেউ কিছু বলল না। শুধু সুফিয়া দাদি চুপচাপ নাতবইয়ের দিকে তাকিয়ে থেকে ধীরে মাথা নাড়লেন, যেন বলতে চাইছেন,
ধৈর্য ধর, এই পরিবারে টিকে থাকতে হলে মন শক্ত করতে হবে। রিকার্ডো তার ব্যক্তিগত অফিসে বসেছিল, ঘরের মধ্যে হালকা আলো, কাগজপত্রের ভিড় আর একটি বড় মনিটরের সামনে সবকিছু পর্যবেক্ষণ। হঠাৎ এক এজেন্ট ঢুকে বলল, স্যার, একটা জরুরি খবর এসেছে। তানভীর রহমান নামের একজন কেস ফাইল করেছে। পুরো তথ্য সেখানে আছে। আপনার পরিকল্পনা, ওর পরিবারের অবস্থান এবং মাফিয়ার আস্তানা সবই লিখে দিয়েছে। রিকার্ডো অচেতনভাবে চেয়ারের পিছনে হেলান দিল। চোখে আগুন ঝলসে উঠল। কি? সে আমার সব পরিকল্পনা ফাঁস করেছে? এজেন্ট মাথা নাড়ল। হ্যাঁ স্যার, আর পুলিশও জানার চেষ্টা করছে। যদি আমরা সময় নষ্ট করি তবে তারা নিজেরাই এসে আমাদের ছদ্মবেশে উদ্ধার করতে পারে। রিকার্ডোর ঠোঁট কাঁপতে লাগলো। নিজের নিখুঁত পরিকল্পনা ধ্বংসের শঙ্কা তাকে জ্বালিয়ে তুলছিল। মনে মনে সে ভাবল, এভাবে অনুমতি দিব না, এখনই ব্যবস্থা নিতে হবে। পুলিশ যেন কোনোভাবে আমাদের পথে বাধা না দেয়। সে অতি সতর্ক ভঙ্গিতে তার ফোন নিল। কয়েক মিনিটের মধ্যেই তিনি নিশ্চিত হয়ে ফেলল শিপটি এখনো ছাড়েনি, আর সময় সীমিত। রিকার্ডো নিজের মনে সিদ্ধান্ত নিল, শিপ এখনো ছেড়ে দেয়া হবে, আর বাকি থাকলো পুলিশ, সেটা আমি দেখে নিব। আর 3 নাম্বার পিচ্চি মেয়ে তানবি, এটাকে একটা শিক্ষা দিতে হবে।